নমস্কার। জনগণের নেতাজি এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব নেতাজির মাধুর্যময় ব্যক্তিত্বের কথা। এই ব্যক্তিত্বের দ্বারাই তিনি আবাল বৃদ্ধ বনিতার মন জয় করতে পেরেছিলেন। তার বর্ণনা দিয়েছেন আবিদ হাসান সাহেব, নেতাজির সচিব। তিনি বলেছেন, শুধু বড় মানুষজন নন, দেশের অসংখ্য সাধারণ মানুষের প্রতিও তার শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। মুহূর্তের মধ্যে সবাইকে আপন করে নিতে পারতেন। সিঙ্গাপুরের প্রথম বক্তৃতাতেই তিনি প্রবাসীদের হৃদয় জয় করে নিয়েছিলেন। নেতাজিকে দেখবার জন্যে, তার কথা শোনবার জন্যে সে কি উন্মাদনা! সব সমাবেশেই এই এক দৃশ্য। দেশের জন্যে প্রাণ দেওয়ার জন্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। প্রাণ এবং সম্পদ, যার যা আছে তাই নিয়েই সবাই এগিয়ে এসেছিল। জীবনপণ লড়াইয়ের জন্য অস্ত্র দরকার, খাদ্য দরকার, বস্ত্র দরকার। সমাবেশে অনেক মহিলা তাদের হাতের বালা, কানের দুল পর্যন্ত খুলে দিতেন। সাড়া দিয়েছিলেন সর্বস্তরের মানুষ। এক সভায় গোয়ালারা তাদের 200টি গরু নিয়ে এসে হাজির। জিজ্ঞেস করা হয়েছিল, গরু কেন? তারা বলেছিল, কেন আবার? গরুর দুধ খেয়ে তাকত বাড়াবে জওয়ানরা, দেশের জন্যে তবেই না লড়তে পারবে। এক বৃদ্ধ গোয়ালা দম্পতি নেতাজির কাছে এসে হাতজোড় করে বলেছিলেন, সাব, আমাদের 10টা গরু আছে, এগুলো আপনাকে দিচ্ছি। আমার 2টো জওয়ান ছেলে আছে, আপনাকে দিচ্ছি। একটা মেয়ে আছে, আপনাকে দিচ্ছি। আমাদের টাকা পয়সা যা আছে সব কিছু আপনাকে দিচ্ছি। আমরা বুড়ো হয়ে গেছি, না হলে আমরাও আপনার কাজে সাহায্য করতে চাইতাম। আমাদের সব কিছু আপনার সেবায়, দেশের সেবায় উৎসর্গ করলাম। সামরিক বাহিনীর সদস্যদের কাছ থেকেও অকৃত্রিম ভালোবাসা পেয়েছিলেন তিনি। দক্ষিণ পূর্ব এশিয়ায় পা দেওয়া মাত্র 9 মাসের মধ্যে বিরাট এক ফৌজ গঠন করেছিলেন। নেতাজির নিজস্ব ম্যানেজমেন্ট পদ্ধতি ছিল অতুলনীয়। অধ্যাপক সমর গুহ লিখেছেন, নেতাজি ভারতের জনচিত্তকে জয় করতে সক্ষম হয়েছিলেন এজন্যে যে তার অন্তরে জনসাধারণের জন্য ছিল গভীর দরদ ও মমত্ববোধ। বুদ্ধির অনুশীলন দ্বারা এই মমত্ববোধ সুভাষ চিত্তে সঞ্চারিত হয়নি, আধ্যাত্মিক একাত্মবোধে। স্বামীজির মতো নেতাজিও ভারতবাসীকে পরম আত্মীয় জ্ঞানে আপন করে নিতে সক্ষম হয়েছিলেন। জনচিত্তকে আপন করে নেওয়ার উপরে নির্ভর করে মহতী নেতৃত্বের সার্থকতা। আবিদ হাসান সাহেব জানিয়েছেন একটি ঘটনা। তিনি লিখছেন, গুরুত্বপূর্ণ পদে আছেন এমন প্রায় সব অফিসারের সঙ্গেই নেতাজি ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন। মুক্তিবাহিনীর বিভিন্ন ইউনিটও পরিদর্শন করতে তিনি যেতেন নিয়মিতভাবে। এইভাবে স্বয়ং নেতাজির সাক্ষাৎ দর্শন নিয়মিত পেয়ে প্রতিটি আজাদ হিন্দ সেনানীর মনে যে বিপুল আনন্দ, উৎসাহ, উদ্দীপনা, সাহস আর দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা সঞ্চারিত হতো, তা সহজেই অনুমেয়। অফিসার আর জওয়ানদের জন্যে ছিল 2টো আলাদা আলাদা কিচেন। 2টি রান্নাঘরেই নেতাজি ঢু মারতেন। 2 জায়গায় খাবার চেখে দেখে বলতেন, এ কি এত তফাৎ কেন? অফিসারদের খাবারের মান তো অনেক ভালো। বলার পরদিন থেকেই দূর হয়েছিল সেই বৈষম্য। শুধু আদেশ দেওয়াই নয়, তার সেই আদেশ কতটা মানা হচ্ছে সেটা সবসময় তিনি দেখে নিতেন সর্বক্ষেত্রে। একদিন লাঞ্চ টাইমে হাজির হয়ে বললেন, আমি আজ তোমাদের সঙ্গে খাবো, কিন্তু কোথায় খাবো? অফিসারদের সঙ্গে না জওয়ানদের সঙ্গে? জিজ্ঞেস করবার পদ্ধতিটা ছিল কি সুন্দর, যাতে কারোর মনে আঘাত না আসে। একজন কমান্ডার বলেছিলেন, আপ তো জওয়ান কো পাস খাएंगे। নেতাজি বললেন, হ্যাঁ, ইয়ে তো বহুতই আচ্ছা খেয়াল হ্যায়। ব্যাস, তারপরেই বসে গেলেন জওয়ানদের সঙ্গে খাবার খেতে। অভিভূত আবিদ হাসান
নেতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে লিখেছিলেন, মস্ত এক মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক কখনোই ঘেরাটোপের আড়ালে থাকতেন না। কত বড় সাহসের কথা ভাবুন! সেই সংকটময় ক্ষণে যে কোনো সময় ইংরেজের গুপ্তঘাতকের হাতে নিহত হওয়ার প্রবল সম্ভাবনা সম্পূর্ণ উপেক্ষা করে মাতৃসাধক নেতাজির এই বিরচিত বিচরণ আজ কল্পনাও করা যায় না। সময় ছিল তার হাতে খুবই কম, কিন্তু তার মধ্যেই সময় করে যতটা পারতেন সবার সঙ্গে মিশতেন, উজ্জীবিত করতেন। সবাইকে একটিমাত্র স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন, তা হলো মাতৃভূমির উদ্ধার। একটাই কাজ, তা হলো জীবন পণ করে দেশের জন্য সংগ্রাম। আমরা তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম। নমস্কার।